আমরা তো অনেক কিছু আলোচনা আগের দিন করেছি। এই আম, হাসির ব্যাপারটা কিভাবে আসে সংস্কৃত নাটকে, সেই প্রসঙ্গে আমরা বেশ কিছু আলোচনা করেছি, বিশেষ করে বিদূষক নিয়ে। বিদূষকের হাসি তামাশার ব্যাপার নিয়ে আমরা অনেকটাই আলোচনা করেছি। তো এখন তখন বলেছিলাম যে আরো অন্যান্য ভাবে হাসি সৃষ্টি করা যায়, শুধুই যে বিদূষক তা নয়। অনেক সংস্কৃত নাটকে, নাটক না বলে রূপক বলাই ভালো, বিভিন্ন রকমের হাসির ব্যাপার করার মতো অনেক লোক দেখা যায়। কাজে সেই প্রসঙ্গে আমরা একটুখানি আসবো আজকে। তো এই যে হাসির ব্যাপারটা, এটা আহ, সব ধরনের সাহিত্যেই আমরা দেখতে পাই, এবং বিশেষ করে নাট্য সাহিত্যের ক্ষেত্রে যেটা আমাদের খুব মনে হয় যে একটা কমিক রিলিফ আনার জন্য, যেখানে ব্যাপারটা খুব একটু গম্ভীর হয়ে যাচ্ছে, বা কি করে এরপর আর এগোবে যেটা বোঝা যাচ্ছে না, এমন ভাবে হাসির ব্যাপারটা নিয়ে আসা হয় যে সেটা গোটা যে নাট্য বিষয়ক যেটা ছিল তার সঙ্গে ভীষণভাবে খাপ খায়, এবং আহ, আবহাওয়াটাকে একটু হালকা করে দেয়। সেখানে কিছু কিছু আলোচনা করছি কিরকম আছে সেখানে, শুধু বিদূষক নয়, অন্য কিভাবে আসছে সেই হাসির ব্যাপারটা, এবং এটা নাট্যাভিনয়ের সঙ্গে কিভাবে জড়িত থাকছে, কিভাবে সম্পৃক্ত থাকছে, সেটাও আমরা একটুখানি দেখে নেব। হাসির ব্যাপারটা খুব একটা তাৎক্ষণিক ব্যাপার, সবসময় যে খুব একটা আহ, ব্যাপারটা গড়ে ওঠে তা নয়, কিন্তু সব রকম হাসির পেছনেই একটা আহ, কি বলবো, একটা পটভূমিকা আছে। যে আমরা যখন হাসি ঠাট্টা করি, তার মধ্যে একটা রসিকতার ব্যাপারটা, কেন রসিকতা, সেটা মানে খুব বিশ্লেষণ করে না বললেও আহ, তার হয়তো একটা পরিবেশ থাকে, যে কারণে ওই হাসির ব্যাপারটা সহজে আসতে পারে। যেমন কেউ পড়ে গেলে আছাড় খেলে হাসির ব্যাপারটা খুব একটা উঁচু দরের কিছু হাসি নয়, কিন্তু যেখানে একাধিক লোক রয়েছে যারা একটা বিষয় নিয়ে আগে আলোচনা করেছে, সেই বিষয়টা যখন আবার উঠে আসে, সেই বিষয়টা নিয়ে তখন যদি তারা হাসতে শুরু করে, যারা সেটার সঙ্গে যুক্ত নয়, বা আগে সেই রসিকতার ব্যাপারটা তারা শোনেনি, হাসির ব্যাপারটা শোনেনি, তারা বুঝতে পারে না। কিন্তু যারা শুনছে, এখন শুনছে যারা, যারা বুঝতে পারছে না, কিন্তু যারা রসিকতাটা করছে সেইটা আহ, কিন্তু তাদের কাছে খুব পরিষ্কার। এটা আমরা যেমন ফ্যামিলি জোক বলি, এক একটা পরিবারের মধ্যে এক এক ধরনের রসিকতা আছে। আমাদের পরিবারের মধ্যে আমার দাদা একটু রং ময়লা ছিল, আমার মা সেজন্য ছোটবেলা থেকে কালো মানিক বলে ডাকতেন, এবং আমরা খুব হাসতাম তাই। খুব একটা হাসির ব্যাপার নয়, কিন্তু এটা একটা বলা যেতে পারে পারিবারিক রসিকতা। এই ধরনের জিনিস আমরা বাংলা সাহিত্যে অনেক দেখেছি। আহ, দু একটা উদাহরণ দিচ্ছি, বিশেষ করে আমাদের রবীন্দ্রনাথের থেকে উদাহরণ দেওয়া তো একটা ভীষণ রেওয়াজই আছে। এখানে আমরা তার কতগুলি হাসির নাটক, তাদের হাস্য কৌতুক এবং ব্যঙ্গ, ছোট ছোট নাটিকার মাধ্যমে কথা বোঝাবার চেষ্টা করতে, এরকম আমরা কেন তারা এই ব্যাপারটা হাসির হচ্ছে। যেমন অনেক ধরনের রসিকতা তারা করতেন, ঠাকুর বাড়ি ছেলে মেয়েরা আমরা শুনেছি। যেমন দু হাতে দু কান চেপে ধরলে হলো চাকা, সেই রকম। তো এটা যারা জানে না তারা তো বুঝতে পারবে না, তারা বলে, "এ কি পাগল, কি করছে, এরকম করছে কেন?" একটা হাস্য কৌতুকে একটা ছোট্ট নাটিকা আছে রসিক, রসিক রাজ বাবু, তিনি খুব মজার মজার কথা বলেন, এবং সবাই তার কথা শুনে খুব হাসে। এখানে আমরা দেখছি কতগুলি লোক তারা রসিকবাবুর রসিকতা নিয়ে খুব হাসছে, এবং একজন ব্যক্তি যিনি এই দলের মধ্যে নেই, তিনি সেখানে এসে উপস্থিত হয়েছে, তাকে বলছে রসিকবাবু ভীষণ মজার কথা বলেন। সে ভীষণ মজার কথা বলে তারা নিজেরাই হেসে গড়িয়ে পড়ছে, এবং রসিকতার ব্যাপারটা কি সেটা আদৌ পরিষ্কার হচ্ছে না। যেমন একটা জায়গাতে বলছে যে, বুঝেছেন ধীরাজবাবু, মোড়ের কাছে এক বেটা গরুর গাড়ির গাড়োয়ান কি নিয়ে যাচ্ছিল হে? যাকে জিজ্ঞেস করা হলো সে বললে পাথুরে কয়লা। তিন করি, হ্যাঁ পাথুরে কয়লাই বটে। রসিকবাবু তাকে দেখে হা 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 হা, রসিকবাবু তাকে দেখে, কি বললেন?
তখন আরেকজন বলছে, সে তো ভারী মজার কথা, কিন্তু কথাটা কি বলতো? মনে পড়ছে না, কিন্তু সে ভারী মজা, বুঝেছেন ধীরাজ বাবু? সে ভারী মজা। এখন এখানে ওরা একটা কিছু হাসির কথা শুনেছে, সেটা নিয়ে ওরা হাসছে, কিন্তু যারা সেখানে উপস্থিত ছিল না, যারা সে হাসির কথাটা শোনেনি, এবং যাদের কাছে ওরা হাসির কথাটা পেশ করতেও পারছে না, তাদের হাসি পাচ্ছে না। তারা বলছে যে এ মানেটা কি? হ্যাঁ, এরকম ধরনের আরেকটা কাপচার থেকে একটা ছড়া আছে, মুচকি হাসে অতুল খুঁড়ো, কানে কলম গোজা, চোখ টিপে সে হঠাৎ বলে পড়তে হবে মোজা, হাসলো ভজা, হাসলো নবাই, ভারী মজা ভাবলো সবাই, ঘর শুদ্ধ হেসে ওঠে, কারণ যায় না বোঝা। তা এই যে কথাটা, অতুল খুঁড়ো যে কথাটা বললে, যে পড়তে হবে মোজা, এটা তো কিছু হাসির কথা নয়। কেন হঠাৎ মোজা পড়তে হবে, এবং মোজা পড়লে হাসিরই বা কি হয়েছে? কিন্তু আমরা অনুমান করতে পারি এর পেছনে হয়তো একটা হাসির ব্যাপার ছিল, যে কারণে আমরা দেখছি যে ঘর শুদ্ধ উঠলো হেসে, কারণ যায় না বোঝা। সেখানে যে উপস্থিত আছে সে হয়তো জানে না কেন এরা হাসছে, তাই কারণ যায় না বোঝা। এরকম ভাবেও কিন্তু হাসির ব্যাপারটা ব্যাখ্যা করা যায়। কিন্তু আমি যে হাসির কথাগুলো এখানে বলছি সেগুলো এরকম ধরনের নয়, এগুলো সরাসরি হাসির ব্যাপারটা সেখানে এসেই যাচ্ছে। যেমন কালিদাসকে তো বাদ দিলে চলে না। আমরা অভিজ্ঞান শকুন্তলমে জানি যে শকুন্তলা জিকে যে আংটি দিয়েছিলেন দুষ্যন্ত, সেই আংটিটা তার স্নানের সময় শচীতীর্থে জলে পড়ে গিয়েছিল, এবং তিনি তারপরে সেটা অত আর খেয়াল করেননি। সেই জন্য যখন রাজা বললে যে তুমি যে বললে আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে আংটি দিয়েছি, তা সে আংটি কই, তখন শকুন্তলা সে আংটি দেখাতে পারলেন না, এবং তারপর যৎপরণাস্তি অপমানিত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে হচ্ছিল, কিন্তু তার মা এসে তাকে উদ্ধার করলেন। এসব কাহিনী আমরা জানি। এবং তার পরের ঘটনা কি? তার পরের ঘটনা হচ্ছে যে ওই আংটিটা পাওয়া গেল, এবং সেই আংটিটা যখন রাজার হাতে পড়লো, রাজার তখন সমস্ত কথা মনে পড়ে গেল। এখানে তো ঠিক হাসির ব্যাপার না, এখানে খুবই দুঃখের ব্যাপার। কারণ আহ রাজা মনে ছিল না তিনি একটি মেয়েকে বিবাহ করেছেন, করে তার কথা ভুলে গেছেন। তিনি ভীষণ রকম বিচলিত হবেন এটা জানতে পারলে। কিন্তু এটাকে নিয়ে আসা হচ্ছে কিভাবে? বেশ হালকা ভাবে নিয়ে আসা হচ্ছে। এর আগেই আমরা দেখেছি যে রাজার আহ শকুন্তলাকে মন থেকে মুছে ফেলার মতন একটা ব্যাপার করছেন। কিন্তু এই যে হাসির ব্যাপারটা তারপরে হচ্ছে, এটা ষষ্ঠ অঙ্কের পূর্বে যে প্রবেশক, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রলোভ। একটা অঙ্ক শুরু হবার আগে বা দুটো অঙ্কের মাঝখানে একটা এরকম মাঝে মাঝে থাকতো, যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে বা যে ঘটনা ঘটছে সেইগুলো যাতে লোকের বুঝতে সুবিধা হয়। সেখানে আমরা দেখছি যে সেখানে কারা প্রবেশ করছে? নাগরিক, অর্থাৎ নগরপাল, রাজার শ্যালক। আমরা আরেক রাজ শ্যালককে দেখেছিলাম, সকাল, মৃচ্ছকটিকে দেখেছিলাম। এও রাজ শ্যালক, কিন্তু সে সকালের মতো অকর্মণ্য নয়। সে একটা কাজ করে, তাকে একটা পোস্টে দেওয়া হয়েছে, তাকে নগরপাল বা কমিশনার অফ পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং পেছনে দুজন, আরো দুজন রক্ষী, দুজন পুলিশ, দুজন কনস্টেবল একটা লোককে টানতে টানতে নিয়ে আসছে, তার হাত দুটো পেছনে বাঁধা, তাকে টানতে টানতে নিয়ে আসছে। তো যারা নিয়ে আসছে তারা ওকে মারছে, পুরুষং তাড়াইত্বা। আরে কুম্ভিলক, কুম্ভিলক বলতে কি বোঝায়? এই চোর, ছিচকে চোর বা গাঁট কাটা, হ্যাঁ, বা পকেট মার। হ্যাঁ, কথা পুত্র ত্বয়া এতৎ বহামণি ভাসুরম উৎকীর্ণ নামাক্ষরং রাজকীয় অঙ্গুরীয়কং সমাসাদিতম। এখন বল, কোথায় পেলি এই আংটিটা? এটা এরকম এত দামি দামি মণি এখানে উজ্জ্বল হয়ে আছে, এর মধ্যে রাজার নাম খোদাই করা আছে, রাজার আংটি, এটা তুই কোথা থেকে পেলি? তখন পুরুষ কি করছে? ভীতিং নাটয়িত্বা, ভয়ের অভিনয় করছে, মানে ভয় পেয়েছে আর কি, সেটা অভিনয়ের দ্বারা প্রকাশ করছে। প্রেসিডেন্টু প্রেসিডেন্টু ভাব বিশ্রা, নাহম এদৃশ্য কর্মকারী, আমি এরকম কাজ করিনি কখনো, আপনারা রাগ করবেন না। তখন প্রথম যে রক্ষী, সে বলছে, কিং খলু শোভন ব্রাহ্মণোসি ইতি কৃত্বা রাজ্ঞাতে প্রতিগ্রহ দত্ত, তোমাকে কি সদ্ব্রাহ্মণ ভেবে রাজা এটি পুরস্কার দিয়েছেন নাকি? তখন পুরুষ বলছেন, সেনুদই দানি, আহং খলু শক্রাবতার বাসী ধীবর,
আমি ধীবর, আমি জেলে, আমি চক্রাবতারে থাকি। তাতে দ্বিতীয় যে ব্যক্তি সে বলছে, अरे पाषंड, अरे पाटच्चर, किं त्वम् अस्माभिः जाति पृष्टा। ওরে গাটকাটা, তোকে কি আমরা জাত জাত জিজ্ঞেস করেছি? তখন রাজশ্যালক বলছে, সূচক কথয়তু সর্বম অনুক্রমেণ মায়েন মন্থরা প্রতিবাধান। একজনের নাম সূচক, তাকে বলছে, সূচক বলুক, যা বলছে সেরকম ভাবে বলুক, ওকে মাঝখানে আটকিও না। তখন বলছে, ইয়া তাবুত্ত আজ্ঞাপয়তি, লাপারে লাপা, বল বল। এখন পুরুষ বলছে, সোহম জালুদ্গারাধিবি মৎস্যবন্ধন উপায়ে কুটুম্ব ভরণং করোমি। আমি কি করি, আমি জাল ফেলে মাছ ধরে তাই দিয়ে আমার সংসার পালন করি। তাই শুনে রাজশ্যালক হেসে বলছে, বিশুদ্ধই দানি আজীবন, তোমার জীবিকাটা তো খুব পবিত্র দেখছি। তখন পুরুষ বলছে, ভর্তা, মা এবং ভাড়া, কথা এমন কথা বলবেন না। সহজং কিল যদ বিনিন্দিতং না খলু তৎ কর্ম বিবর্জনীয়ম, পশুমারণ কর্ম দারুণ অনুকম্পা মৃদুকো অপি শ্রোত্রিয়। এখানে একটা সমাজের প্রতি একটু টিপ্পনি এলো। বলছে, যেটা যার যেটা জন্মগত পেশা, সেটা নিন্দিত বলে তা সেটাকে তো ত্যাগ করা যায় না। ক্ষত্রিয় ব্রাহ্মণেরা তো খুব দয়ালু, তারা কিন্তু পশুবধের সময় ভীষণ নিদারুণ হয়ে যায়। যাই হোক, এই কথাটা চাপা দিয়ে তাড়াতাড়ি রাজশ্যালক বললেন, ততস্তত একস্মিন দিবসে খণ্ডশः रोहितमत्सो मया कल्पितो, यावत् तस्य उदराभ्यन्तरे प्रेक्ष्ये तावत् एतत् रत्नभासुरं अङ्गुलीयकं दृष्टं। पश्चात् अहम् अस्य विक्रयाय दर्शयन् गृहीतभावमिश्रैः मारयत বা পুঞ্চত বা अयमस्य আগমবৃত্তান্ত। একদিন আমি রুই মাছ কেটে ধরে যখন কেটেছি, তখন দেখলাম তার পেটের মধ্যে এই উজ্জ্বল আংটিটা। তখন আমি সেটা বিক্রি করতে নিয়ে গেলাম, তখন আপনারা আমাকে ধরলেন। এখন আমাকে মারবেন কি মুক্ত করে দেবেন সেটা আমি জানি না, কিন্তু এইভাবে আমি পেয়েছি। তখন রাজশ্যালক আংটিটা শুকে বলছে, জানুক বিশ্রগন্ধি গোধাদি মৎস্যবন্ধে এবং নিঃসংশয়, এই বেটা গা দিয়ে আষ্টে গন্ধ বেরোচ্ছে, এই নিশ্চয়ই এই বেটা গোসাক্ষর, নিশ্চয় জেলে। তো গোসাক্ষর এটা একটা গালাগালি আর কি। গোসাপ তো খায় অনেক। তথাকথিত তাদের এই গায়ে আসে গন্ধ, নিশ্চয়ই ও জেলে হবে। আঙুলিকা দর্শনমস্য বিমৃষ্টব্য, আঙুলটা আংটিটা কোত্থেকে পেলে ওইটা কিন্তু বিচার করতে হবে। রাজকুলে বিভাগাচ্ছাম, আমি রাজবাড়িতে গিয়ে এটা বিচার করে আসি। তখন বললে, ওকে তাড়িয়ে তাড়িয়ে, গাচ্ছা রে গ্রথি ভেদ দেখো, ওরে গাটকাটা চল, বলে তাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গেল। তারপর দেখাবে। তখন প্রথম জন বলছে, জানুক স্ফুরতমে হস্ত অস্য বধস্য সুমনস্য পিনদ্য, আমার হাত সুরসুর করছে এর একে ফুলে দেওয়ার জন্য, যে মালা পরাতে হবে, সেই মালাটা গাঁথবার জন্য আমার হাত সুরসুর করছে বলে ওই জেলেকে দেখাচ্ছে। তখন জেলে বলছে, না হাতি ভাবো অকারণে মারানো ভাবিত, অকারণে আমাকে মারবেন না। এইসব বলতে বলতে তাকে বলছে যে, দ্বিতীয় জন বলছে,
এই যে এইবারে আমাদের প্রভু আসছেন, হাতে একটা কাগজ, এটা মনে হয় রাজার অর্ডার। রুদ্রবলির ভবিষ্যৎ সেখানে হয় কুকুরের মুখ দেখবে, নয় শকুনের মুখ দেখবে। ছেড়ে দাও ওকে, এই আংটিটা কোথা যে যা বলেছে ঠিকই বলেছে। আর তারপরে দিয়ে বলে, তারপর বললো তোমাকে মহারাজ খুশি হয়ে তোমাকে এই মূল্য দিয়েছেন বলে কিছু টাকা তাকে দিল। তখন আহ, তারা বলছে যে এটা কিরকম, এই তো সাংঘাতিক অনুগ্রহ। ওই পুলিশরা বলছে, এস নাম অনুগ্রহ ইয়াত সুলাত অবতারিয়ে হস্তিস্কন্ধে প্রতিষ্ঠা। একেই বলে অনুগ্রহ, শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দিচ্ছে। আমরা তো জানি যে তখন একটা বিবাদ ছিল যে রাজহস্তিকে ছেড়ে দেওয়া হতো, সে পদ থেকে যে রাজা হবার যোগ্য সেরকম লোককে তুলে আনতো। এই যেন সেরকমই ব্যাপারটা হলো। তারপরে তারা বললো যে হ্যাঁ এ তো হলো, আমাদের তো কিছু সুবিধে হলো না। এদিকে রাজশালক চলে গেছে। তখন তখন ধীবর বলছে যে তাহলে আপনারা এই সামান্য কিছু রাখুন, একটু জল টল খাবেন। জল মানে ওই আর কি। তখন তারা ভারী খুশি, বললে তুমি আমাদের সারা জীবনের বন্ধু হলে, চলো আমরা একসঙ্গে ছুরি খাওয়া যায়। এখন এই যে আহ, পুরো ব্যাপারটা দেখানো হলো, যে একটা হাসি ঠাট্টার ব্যাপার হলো, এর মধ্যে দিয়ে খুব সিরিয়াস একটা ব্যাপার ঘটে গেল। সেটা আমরা বুঝতে পারছি যে রাজার সেই আংটিটা, যেটা শকুন্তলা দেখাতে পারেনি বলে রাজা তাকে প্রত্যাখ্যান করেছিলেন, সেই আংটি পাওয়া গেল, রাজার হাতে এসে পৌঁছলো। এবং এই ষষ্ঠ অঙ্কে দেখতে পাবো, সেটা অন্য কথা। ম্যাডাম ব্যাপারটাকে একটু একটু কেটে আবার জয়েন করবেন, হালকা সাউন্ডটা পাওয়া যাচ্ছে না মানে পরে আপনার। আবার খুব সিরিয়াস ব্যাপার আসবে, যখন রাজা রাজা তার অনুতাপ। সাউন্ডটা তো পাচ্ছি না, গার্গী ম্যাডাম আপনারা পাচ্ছেন? বারবার কেটে যাচ্ছে, মোটামুটি 4-5 বার হলো, একটু শোনা কেটে আবার যাচ্ছে জয়েন না। করুন তো, তাহলে হয়তো হতে পারে। হ্যাঁ ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এর আগে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম, প্রতিজ্ঞা যোগধরায়ণে যে আহ, তিনজন ব্যক্তি, তিনজন ষড়যন্ত্রকারী, আহ, উদয়নের মন্ত্রী যোগধরায়ণ, বিদূষক বসন্ত এবং আহ, রাজ সেনাপতি রুমন্নান, এদের আহ, এরা
সুনির্দিষ্ট মোটামুটি করেছিলেন, কিন্তু সেটা এই ষড়যন্ত্র সে ডাকছে, গাত্রসেবক বলে কোনো ব্যক্তিকে ডাকছে। তখন সেই গাত্রসেবককে দেখতে পাচ্ছি না, আরেকজনকে জিজ্ঞেস করছে। সে উত্তর দিল, কিং ভানাসি এসে গাত্রসেবক কণ্ডিল সৌণ্ডিক্যা গেহন প্রবিশ্য সুরাং পিবতি ইতি। গাত্রসেবক সুরি গিন্নির বাড়িতে ঢুকে মদ খাচ্ছে। দেখি গিয়ে ডাকি। আবার গাত্রসেবক বলে ডাকতে গাত্রসেবক তখন উত্তর দিচ্ছে, কা ইদানিং এসে গাত্রসেবক ইতি বাং শব্দাপয়তি। কে আমাকে ডাকাডাকি করছে রাজপথে? পানাগারাত নিষ্ক্রান্ত দিষ্টস্মি মম শ্বশুরের সুরুষ্টের। আমি সুরিখানা থেকে বেরিয়েই দেখি সামনে আমার শ্বশুর অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছেন। অমৃত বল্লকেন ঘৃত মরিচে লবণ রুষিত মাংসখণ্ড মুখে প্রক্ষিপ্তশ্চ। তাই না দেখে ঘি, মরিচ, লবণ এইসব মাখানো যে মাংসের টুকরো, যেটা চাট হিসেবে দেওয়া হয়েছিল, সেটা তার মুখে ছুড়ে দিয়েছি। সুষা রঞ্জয়তি পিতা যদি। এবং মদ খেলে কি হয়? শ্বশুর্ননু দণ্ডোদ্যতা ভবতি। যে আবার বউ যদি বা রেহাই দেয়, আমার শাশুড়ি তো ছাড়বে না। ধন্যা সুরাভির বক্তা, ধন্যা সুরাভির অনুলিপ্তা, ধন্যা সুরাভি স্নাতা, ধন্যা সুরাভি সংজ্ঞাপিতা। যারা তারাই ধন্য যারা মদ খেয়ে মাতাল হয়েছে, তারাই ধন্য যাদের সারা গায়ে মদ মেখেছে, যারা মদের মধ্যে চান করেছে এবং সেই মদকে যারা ছিঁড়েছে, তারা সবাই ধন্য। এখন এই যে কথাগুলো বলছে, এগুলো মাতালের কথা, কিন্তু ও কিন্তু মাতাল হয়নি। এগুলো সবই হলো ওর ভান। তখন এই যে লোকটি ওকে ডাকছিল, সে ওকে বকাবকি করতে লাগলো যে তুমি কি করছো? কালস্তম অনুষ্যাবি, তোমাকে কখন থেকে খুঁজছি। ভর্তৃদারিকায়া বাস্তবদত্তায়া উদকে ক্রীড়িত কবায়া ভদ্রবতী না দৃশ্যতে তং তাবৎ মত্ত অত্র আহিড্যসে। কতক্ষণ ধরে তোমার খোঁজ করছি। ভর্তৃদারিকা মানে আমরা যেমন বলি দিদিমণি, হ্যাঁ, রাজকুমারী বাসব দত্তা জলকেলি করতে যাবেন বলে ভদ্রবতীকে ডাকতে আনতে হবে, তাকে দেখতে পাচ্ছি না, আর তুমি এখানে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছ। তখন বললে যে না না, আমি তো সে তো মাতাল হয়নি, অর্থাৎ ভদ্রবতী মাতাল হয়নি, সব মাতাল বলে মনে হচ্ছে। বলে যাই হোক, তুমি নিয়ে এসো, ভদ্রবতীকে এখানে নিয়ে এসো। ঠিক আছে। প্রবিশতু ভদ্রবতী। আহো মায়া ভদ্রবতী অঙ্কুশম আহিতাম। আরে যা, আমি তো ভদ্রবতীর অঙ্কুশটা বাধা দিয়ে এসেছি। তখন সৈন্য যে ডাকছিল ওকে, সে বলল ভদ্রবতী তো খুব শান্ত প্রকৃতি, তার অঙ্কুশ কি হবে, যাও তাড়াতাড়ি ভদ্রবতীকে নিয়ে যাও। প্রবিশতু ভদ্রবতী। ও মায়া ভদ্রবত্যা সুরপ্রমালা আহিতা। ভদ্রবতীর যে গলার মালাটা, সেটা আমি বাধা দিয়ে ফেলেছি। বলে আরে ওগুলো সব কি জন্য লাগবে, ওর তো শেকল টেকল লাগে না, ফুলের মালা দিয়ে ওকে বাঁধা যায়। যাও যাও নিয়ে এসো। তখন বলছে প্রবিশতু ভদ্রবতী। অহো মায়া ভদ্রবতী ঘন্টা আহিতা। ওর ঘন্টা বাধা দিয়ে দিয়েছি। বলে ওরা তো যাচ্ছে জলকেলি করতে, তাহলে ঘন্টা কি হবে? এইভাবে এরকম করে একটা একটা করে বলছে, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। তারপর হঠাৎ বললো অহো। বলে অহো কি? অহো মায়া কিং ত্বয়া অহো ভদ্র কিং ভদ্র ইতি অহো ভদ্রবতী অহো ভদ্রবতী। আরে ভদ্রবতী ভদ্রবতী করছো, কি হয়েছে কি তার? অহো মায়া উক্তং মা মূল্যবৃদ্ধি বিনাশায়তি, মূল্যবৃদ্ধির বিনাশায়তি। তো বলে তার মানেটা কি?
তোমাকে বলছি হাতিটাকে নিয়ে আসে, তুমি হাতি আনছো না কেন? বলে আমার কি দোষ, ছুরির দোকান করেছে, আমার তো দোষ নেই। তখন বললে তাড়াতাড়ি নিয়ে এসো, হাতি নিয়ে এসো। তখন বললে যে কোথা থেকে আনবো হাতি, হাতিও তো আমি বাধা দিয়ে ফেলেছি। তখন ওকে খুব গালাগাল করতে লাগলো। ইতিমধ্যে শোরগোল শোনা গেল যে ওই ভদ্রবতী হাতিতে করে রাজা উদয়ন এবং বাসব দত্তা রাজধানী ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই সময়টুকু দেবার জন্যে ও ওই মাতলামির ভান করে খানিকটা ওদের সময় দিল। এবং এখানে বোঝাই যাচ্ছে যে যখন দৃশ্যটা হচ্ছে ব্যাপারটা খুব হাসির হচ্ছে, তো এরকম ভাবে হাসির ব্যাপার করে তাদের পালাতে সুযোগ করে দিল। আরো আসছি মৃচ্ছকটিকে, যেগুলো আমরা মোটামুটি আলোচনা করেছিলাম সেগুলো থেকে কিছু কিছু ওই মজার উদাহরণ কিছু দিচ্ছি। মৃচ্ছকটিক প্রকরণে আগেই আমরা বলেছিলাম যে বসন্ত সেনা চারু দত্তকে তার অলংকারগুলো গচ্ছিত রেখেছিলেন যে কেউ যাতে চুরি না করে। এখন সেই দিন রাত্রির বেলা বাড়িতে চোর ঢুকেছে। যে চোর ঢুকেছে তার নাম সর্বিলক। সে ব্রাহ্মণ সন্তান, কিন্তু বলতে গেলে পেটের দায়ে চুরি ধরেছে এবং চুরি সে শিখেছে, রীতিমতো বিদ্যার মতো করে শিখেছে। স্কুল কলেজে পড়েছে এবং সেখানে পাশ করেছে। এখন বাড়িতে সে চারুদত্তের বাড়িতে শীত কেটে সে ঢুকবে। এখন দেয়ালে শীত কেটে, বাইরের পাঁচিলে শীত কেটে ঢুকছে। বৃক্ষবাটিকা পরিসরে সন্ধিং কৃত্বা প্রবিষ্টস্মি মধ্যমক। বৃক্ষবাটিকা মানে মোটামুটি বাইরের যে দেয়ালটা পাঁচিলটা থাকে, হাতার দেওয়াল যেটা, সেটা মধ্যে শীত কেটে প্রবিষ্টস্মি মধ্যমক, বাড়ির মাঝখানে ঢুকে পড়েছে। তার যাবৎ ইদানিং চতুর্শালাকেও আমি দুঃসায়াম, এরপর আমি চৌমহলা বাড়ির মধ্যে ঢুকবো। তো এখানে কাজটা ভালো হচ্ছে না, এটা অবশ্য সবাই বলে যে কাজটা নীচ কাজ। কারণ নিচম ইদং বদন্তু পুরুষা, এটা লোকে বলে থাকে যে এটা খুব নীচ কাজ। এটা মানুষের নিদ্রার সুযোগ নিয়ে এই কাজটা করা হয়, স্বপ্নেচার বাধ্যাতে, এবং যারা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে, বিশ্বস্ত হয়ে ঘুমোচ্ছে, তাদের বঞ্চনা করা হয়। এটা চৌর্য এবং এটা শৌর্য নয়। তখন তার উত্তরে সবিলক বলছে স্বাধীনা বচনীয়তা পিহিবরণ। এখানে আমি যে বৃত্তি অবলম্বন করেছি, আমি যে পেশা অবলম্বন করেছি, সেটা স্বাধীন পেশা। এটা নিন্দনীয় হোক বা যা হোক না হোক, আমি তো কারোর কাছে হাত জোড় করে তাকে তোষাবোধ করতে যাইনি। আর এই যে পথটা, আমরা তো সাধারণত দেখি আমাদের দেশে সবকিছু যা কিছু হয় সব শাস্ত্র অনুসারে কে কি করেছেন তার একটা নজির দিয়ে বলা হয়। বলে এই কাজটা তো আগেও করা হয়েছে। যে মহাভারতের সৌপ্তিক পর্বে যে দ্রৌণী অর্থাৎ অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় সব পাণ্ডব সৈন্যকে বধ করেছিলেন, সেটা তো তিনি করেছেন। এবং তিনি তো ব্রাহ্মণ, তার তো কোনো দোষ নেই। তাহলে তার যদি দোষ না থাকে আমার কি করে দোষ হবে? তারপরে এখন খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোথায় কিরকম শীত কাটা যায়, কোন শীতটা ভালো হবে। এই ধরনের অনেক জায়গাতে আলোচনা রয়েছে। এগুলো সব চুরির নানান কৌশল, যে কিভাবে শীত কাটা হবে। যেখানে বেশি জল পড়ে, জল পড়ে জায়গাটা দুর্বল হয়ে গেছে পাঁচিলটা, সেখানে শীত কাটতে গেলে ইঁটগুলো হুড়হুড় করে পড়ে যাবে, আওয়াজ হবে। আর যদি আড়ালে বৃষ্টির আড়ালে না হয়, লোকের চোখের সামনে যদি হয়, পথে যেতে আসতে কেউ দেখতে পাবে, তক্ষুনি তারা এসে ধরবে। আর দেয়াল যদি নোনা ধরে গিয়ে থাকে তাহলে সেখানেও কাটা যাবে না। এই যে সাবধানে এগুলো আমাদের পরিহার করে চলতে হবে। এবং যেখানে মেয়েরা আছে সেখানে ঢোকা চলবে না, কেননা মেয়েদের কোনো
ক্ষতি করা ঠিক নয়, এটাও একটা দিক। আর একটা দিক হচ্ছে মেয়েরা চেঁচামেচি করবে, অন্য লোকেরা ছুটে আসবে, সেই জন্য মেয়েরা যেখানে রয়েছে সেখানে যাওয়াটা ঠিক না। তারপর নানা রকমের শীত আছে, তার আবার বর্ণনা রয়েছে, সেখানে আমরা এতগুলো বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এরপরে কি করবে, এবারে সে পাকা বাড়ি যেরকম শীত কাটতে হয় সেটা করবে। তা এর মধ্যে সে সব প্রণাম জানাচ্ছে। প্রথম প্রণাম জানাচ্ছে কুমার কার্তিকেয়কে। কার্তিকেয় হচ্ছে চোরেদের দেবতা। দেবসেনাপতি যে চুরি ডাকাতি করতেন এটা আমরা জানতাম না, কিন্তু এটা সব জায়গাতেই পাওয়া যায়। এবং কার্তিক যে চোরেদের দেবতা এটা আমরা অন্যত্র পেয়েছি, বইও এরকম রয়েছে, বইতেও এটা রয়েছে। এবং আরো তার পূর্বাচার্য যারা তাদের প্রণাম জানাচ্ছেন। নমঃ কনক শক্তয়ে ব্রহ্মণ্য দেবায় দেবদত্তায় নমো ভাস্কর নন্দিনে নমো যোগাচার্যায় ইয়াস্যাহং প্রথম শিষ্য। আমি যোগাচার্যের প্রথম শিষ্য, তাকেও আমি প্রণাম জানাই। প্রথম শিষ্য মানে কি? প্রথম শিষ্য মানে নট দ্য ফার্স্ট পিপল। খুব সম্ভব যোগাচার্যের স্কুলে ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। তো যাই হোক, তারপরে সে আস্তে আস্তে তখন ঢুকছে। ঢোকার সময়, শীতটা কাটার সময়, তো একটা মাপ আছে, যেখানে সেখানে শীত কাটলেই হলো না, কত বড় শীত হবে, বেশি বড় শীত কাটা যাবে না, মোটামুটি সরাত করে গলে যেতে পারে একটুখানি, ছোট ফাঁক করেই করতে হবে। কিন্তু তারপর দেখে দিক কাস্টম প্রমাণ সূত্রং মে বিস্মৃতম, মাপের ফিতেটা ভুলে ফেলে এসছি বাড়িতে। তারপর ভেবে চিনতে বললে ঠিক আছে, কিছু এসে যায় না। আম ইদং যজ্ঞোপবীতং প্রমাণ সূত্রং ভবিষ্যৎ, এই আমার পৈতেটা মাপের ফিতের কাজ করবে। যজ্ঞোপবীতং হি নাম ব্রাহ্মণস্য মহৎ উপকরণ দ্রব্য, বিশেষত अस्मद् বিত্তস্য। পৈতেটা খুব কাজে লাগে ব্রাহ্মণদের, বিশেষ করে আমার মতন কাজ যারা করে। কিরকম? এইতেন মাপয়তি ভিত্তিষু কর্মমার্গ, এই শীত কাটার সময় দেয়ালটা মাপতে গেলে কাজে লাগে। এতেন মোচয়তি ভূষণ সংপ্রয়োগান, গয়নার খিল যদি আটকে যায়, কোনো মেয়ের হাত থেকে যদি গয়না খুলতে গিয়ে গয়নার খিলটা আটকে যায়, তাহলে এই পৈতে দিয়ে টান মারলে খুলে আসবে। উদ্ঘাটকও ভবতি যন্ত্র দৃঢ়ে কপাটে, যদি দরজা আটকে গিয়ে থাকে, খিল আটকে গিয়ে থাকে, সেটাও এটা এই দিয়ে খোলা যায়। দষ্টস্য কীট ভুজগেই পরিবেষ্ট লঞ্চ, পোকামাকড় কামড়ালে বা সাপ বিছে কামড়ালে এটা দিয়ে বাঁধা যাবে। তাহলে কত কাজে ব্রাহ্মণের পৈতে লাগে, এটা তো আমরা আগে জানতাম না। এবং ঢোকবার সময় প্রদীপ নিভিয়ে দিতে হবে। সঙ্গে একটা পোকাও এনেছে, এমন পোকা যে কিনা দানা ঝাপটা দিয়ে প্রদীপটা নিভিয়ে দেবে, এইভাবে প্রদীপ নিভিয়ে দেবে। তারপর দেখে ঘরে দুজন লোক ঘুমোচ্ছে, এরা দুজন হলো চারু দত্ত এবং তার বন্ধু মৈত্রেয়। তারা ঘুমিয়ে পড়েছে, মেঝেতে শুয়ে ঘুমোচ্ছে। তখন তারা জেগে আছে কিনা দেখলো, নিঃশ্বাস সহজভাবে পড়ছে, চোখ দুটো একেবারে দৃঢ়ভাবে বন্ধ। কেউ যদি চোখ বুজে থাকে এবং জেগে থাকে, তাহলে তার চোখ একটু পিটপিট করবে, এটা বোঝাই যাবে। কিন্তু যাদের চোখ পিটপিট করছে না, তাদের বুঝতে হবে যে খুব গভীর ঘুম, এবং শরীরের ছেড়ে দিয়েছে, বিছানা থেকে তাদের শরীর বেরিয়ে গেছে, তার মানে গা হাত পা ছেড়ে দিয়ে ঘুমোচ্ছে। এবং সামনে আলো জ্বলছে, এটা দেখেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না। মুশকিল হচ্ছে যে এখানে কি চুরি করবো বলে দেখতে গিয়ে দেখে এই মৃদঙ্গ, এখানে দোরদুর, এখানে বনব, এখানে বীণা, এইসব বাদ্যযন্ত্র বাঁশি রয়েছে, আবার এখানে বইও রয়েছে। আমি কি নাট্যাচার্যের বাড়িতে ঢুকলাম? আমি তো কিছুই পাবো না। তাহলে এইসব কথা যখন নিজের মনে ভাবছে, তখন ঘুমের ঘোরে মৈত্রেয় বলে উঠছে, ভো বয়স্য সন্ধিরিব দৃশ্যতে চৌরবিব পশ্যামি তৎ গৃহীণাতু ভবান এতৎ সুবর্ণ ভাণ্ডার। ওই যে সোনার কৌটোটা করে বসন্ত সেনা গয়নাগুলো ওদের কাছে রেখে গেছেন, সেটা চারু দত্ত মৈত্রেয়কে রাখতে দিয়েছে। আর মৈত্রেয়ের খুব দুশ্চিন্তা হচ্ছে, রাত্রিরে যদি সত্যি সত্যি চুরি হয়ে যায় এবং ও
ঘুমের মধ্যে সেই স্বপ্নই দেখছে যে চোর ঢুকেছে ঘরে শীত কেটে এবং ওটা নিয়ে যাবে এক্ষুনি। বললে তুমি তুমি বরং ভাঁড়টা রাখো। তখন সর্বিলা বলছে কি আমি বাড়িতে ঢুকেছি, কিছু নেই বাড়িতে, এই জন্য আমাকে নিয়ে ঠাট্টা করছে, তুই মারবো নাকি? ও ঘুমের ঘরে বলছে। তখন দেখে শুনে বলছে আরে যার যেটা স্নান ষাঠি নিবদ্ধং দীপ প্রভয়া উদ্দীপিতং সত্যম এবাইত অলঙ্করণ ভাণ্ডার। এই যে ভাণ্ডটা দেখা যাচ্ছে সোনার ভাণ্ড, ছেঁড়া একটা গামছা দিয়ে জড়ানো, এটা তো সত্যি সত্যি মনে হচ্ছে অলংকারের গয়নার বাক্স, নিয়ে নি। নেবার সময় আবার বলছে যে নেয়া কি ঠিক হবে? অথবা নাযুক্তং তুল্যাবস্থান কুলপুত্র জনং পীড়য়িতু। আমার মতনই অবস্থা তো এই কুলপুত্রের, কাজী তাকে কষ্ট দেওয়া, তাকে পীড়া দেওয়াটা ঠিক হবে না, চলে যাই। এই কথা বলতে বলতে বিদূষক ঘুমের ঘরেই বলছে গো বয়স্য শাপিতোসি গো ব্রাহ্মণা কাম্যয়া যদি এত সুবর্ণ ভাণ্ডাং না ঘৃণা আসি। বয়স্য, তুমি তোমাকে গোব্রাহ্মণের শপথ দিচ্ছি যদি তুমি এই সুবর্ণ ভাণ্ড না নাও। তখন সুরবিলক হেসে ফেলেছে, হেসে ফেলে বলছে অনতিক্রমণীয়া ভগবতী গোকাম্যা ব্রাহ্মণের কাম্যা আছে। গোব্রাহ্মণের শপথ যখন দিচ্ছে তখন আমি সেটা কি করে অতিক্রম করি? হ্যাঁ, নিয়ে নিচ্ছি। অথবা জ্বালাতি প্রদীপ। আচ্ছা, প্রদীপ নেভাবার জন্য তো আমার সেই পোকা আছে, পোকাটাকে ছেড়ে দিলে পোকাটা আগুন নিভিয়ে দিবে। ওর হাত থেকে যখন নিতে যাচ্ছে গয়নাটা, তখন কৃষক বলছে ও ভয়াস্য শীতলস্তে আগ্রহ, তোমার হাত এত ঠান্ডা কেন বন্ধু? শর্মিলা বলে সর্বনাশ, ঠান্ডা জল বাড়িতে ঢোকার সময় জলের ছিটে দিয়ে দরজা খুলেছিল, দরজার কবাট খুলেছিল, হাতটা ঠান্ডা হয়ে আছে, হাতটা গরম করে নিতে হতো। তারপর দুই বগলে হাত পুরে হাতটা একটু গরম করে নিয়ে তারপর ওর হাত থেকে নিয়ে নেবে। কৃষক বললে গৃহীত ঘুমের মধ্যেই বলছে কি? আর শর্মিলা বলছে নানু অনতিক্রমণীয় ব্রাহ্মণ প্রণয়, ব্রাহ্মণের আদেশ কি আমি লঙ্ঘন করতে পারি? এই তো নিলাম। তখন বিদূষক বলছে ইদানিং বিকৃত পানীয় বণিক আহং সুখং স্বপ্স্যামি। আমি এবার নিশ্চিন্তে ঘুমোই। সমস্ত মালপত্র বিক্রি হয়ে গেলে যেমন বণিক ঘুমোয় নিশ্চিন্তে, তেমনি নিশ্চিন্তে আমিও ঘুম। এদিকে সর্বিলক তো বেরিয়ে গেল। এর মধ্যে রদনিকা, আগেই বলেছিলাম চারুদত্তের দাসী রদনিকা, সে হঠাৎ তার ঘুম ভেঙে গেছে, সে এসে দেখলো বাইরে দেওয়ালে একটা মস্ত বড় শীত কাটা এবং চারুদত্তের যে দাস বর্ধমানক, সে পড়ে ঘুমোচ্ছে, তার কোনো হুঁশ পর্ব নেই। তখন মৈত্রী ওকে হাঁক ডাক করে ডেকে তুললো। রদনিকা বলছে হা ধিক अस्माकं গৃহে সন্ধিং कर्तयित्वा চোর নিষ্ক্রামতি। হায় হায়, আমাদের বাড়ি শীত কেটে চোর পালাচ্ছে। আর্য মৈত্রেয় উত্তিষ্ঠ উত্তিষ্ঠ अस्माकं গৃহে সন্ধিং কৃত্বা চোর নিষ্ক্রান্ত। আর্য মৈত্রী ওঠো ওঠো, আমাদের বাড়িতে শীত কেটে চোর পালালো। বিদূষক ঘুমের ঘরেই উঠে বলছে কি কি বললে? দাস্যা পুত্রীকে কিং বানাসি। দাস্যা পুত্রী একটা সম্ভাষণ, এটা একটা মানে কি বলবো, একটু ছোট জাত যেন, এরকম একটা দাস্যা পুত্রী, দাসীর পুত্রী তোমার আবার কি কিন্তু এটা বলার একটা তখন রেওয়াজ ছিল। কি বলিস? চৌরং কাটতে সন্ধির নিষ্ক্রান্ত, শীত চোর কেটে শীত পালিয়ে গেল। তখন রদনিকা বলছে হতাশ অলং পরিহাসে না। আরে কি ঠাট্টা তামাশা করছো? কিংনা প্রেক্ষসে এতে। বিদূষক উঠে তখন বলছে আর রাসাপুত্রীকে কিং ভানসি দ্বিতীয় দ্বারম উদ্ঘাটিতমিতি। ও মা, বাড়ির সত্যি সত্যি যেন আর একটা দরজা গজিয়েছে। ও বয়সে চারুদত্ত উত্তিষ্ঠ উত্তিষ্ঠ अस्माकं গেহে সন্ধিং দত্ত্বা চৌর নিষ্ক্রান্ত। চারুদত্ত তো ভাবছেন এখনো পর্যন্ত ঠাট্টা করছে, আমাদের বাড়িতে নেবে কি? অলংকারের কথা মনে নেই। বাবা তু ভো অলগ পরিহাসে না। বিদূষক বলছে নো ভো না পরিহাস প্রেক্ষতাং ভবান। কোথায় হয়েছে? এই তো। তখন বললে বাহ, শীতটা কি সুন্দর কেটেছে, তবে কেটে তো খামোখা
কিছু লাভই হলো না। বিদূষক বলছে ভো বয়স্য অয়ং সন্ধি দ্বাভ্যাম এবং দত্ত ভাবে, অথবা আগন্তুকেন শিক্ষিত কামেন বা, হয় নতুন এসেছে শহরে, না হলে প্র্যাকটিস করছে, শিক্ষিত কাম শিখতে চায়, প্র্যাকটিস করছে। অন্যথা অত্র উজ্জয়িন্যাং ও अस्माकं গৃহ বিপ্লব না জানা। উজ্জয়িনীতে এখন আমাদের বাড়িতে কি ধন সম্পদ আছে কে না জানে। চারু দত্ত বলছেন সত্যি তো, বেচারা কত কষ্ট পেল। বৈদেশেন কৃতো ভবেন মম গৃহে ব্যাপারম অভ্যস্যতা, নাসু বেদিতবান ধনৈর্বিরহিতং বিশ্রব্দ সুপ্তং জনম, দৃष्ट्वा प्राং महति निवास रचना अस्माकम आशान्वित, সন্ধিচ্ছেদন খিন্ন এব সুচিরং পশ্চাৎ নিরাশো বদ। কোনো বিদেশি লোক নিশ্চয়ই হবে আমার বাড়িতে চুরি প্র্যাকটিস করতে ঢুকেছিল, জানতো না যে ধন সম্পদ কিচ্ছু নেই, বাড়ির মানুষেরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখন এত বড় একটা বাড়ি দেখে সে ঢুকে পড়েছে, শীত কেটে ক্লান্ত হয়ে পড়েছে, এখন বেচারা শুধু হাতে নিরাশ হয়ে ফিরে গেল। তাতে সুহৃদ্ভ্য কিবাসু কথয়িষ্যতি তপস্বী। এখন বেচারা তার বন্ধুদের কাছে কি বলবে? স্বার্থবাহ সুতস্য গৃহং প্রবিশ্য না কিঞ্চিৎ ময়া সমাসাদিতম ইতি। সদাগরের বাড়িতে ঢুকেছিলাম, কিছুই পেলাম না। তখন বিদূষক বলছে, আরে বাবা, তুমি তোমার সেই চোরের জন্য তোমার এত দুঃখ হচ্ছে? তেন চিন্তিতং মহদেতং গৃহম ইতো রত্নভাণ্ডং সুবর্ণভাণ্ডং বা নিষ্কাময়িষ্যামি। আরে তুমি কি সেই হতভাগা চোরের জন্য তোমার এত দয়া হচ্ছে? সে ভাবলো এত বড় বাড়ি, এখানে রত্নভাণ্ড সুবর্ণভাণ্ড নিশ্চয়ই পাবো। তারপর হঠাৎ মনে পড়লো সুবর্ণভাণ্ডের কি হলো? তারপর মনে হয় সেটা তুমি বয়স্যকে দিয়ে দিয়েছি। বয়স্য, তুমি তো সর্বদাই বলো মূর্খ মৈত্রী অপণ্ডিত মৈত্রী। দেখো আমি ভাগ্যিস তোমাকে ওই ভাণ্ডটা তখন দিয়ে দিয়েছিলাম, তাহলে তো চোরে নিয়ে যেত। চারুদত্ত তো আকাশ থেকে পড়লেন, চারুদত্ত তো জানেন না, কারণ ও তো চোরের হাতে দিয়ে দিয়েছে, চারুদত্তকে দিচ্ছে বলে। তারপর দেখে কি সত্যি সত্যি অলংকার গণ। চারুদত্ত বলছে যাক, তাহলে তো ভালোই হয়েছে, বেচারা কিছু তো পেলো। তখন বিদূষক বলছে, আরে ওটা তো আমাদের কাছে গচ্ছিত ছিল। শুনে চারুদত্ত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা অবশ্য একটু বাড়াবাড়ি। তো যাই হোক, এই বিশেষ করে এই অঙ্ক খুবই একটা মজার ব্যাপার নিয়ে আসছে, যে আমরা বুঝতে পারছি, দর্শকরা বুঝতে পারছে যে ব্যাপারটা এখানে থামবে না, কারণ শর্মিলক লোক ভালো, সে যেভাবেই হোক চারুদত্তের কাছে আবার গয়নাগুলো নিশ্চয়ই ফেরত যাবে। কিন্তু যেভাবে পুরো চুরির ব্যাপারটা কবি বর্ণনা করেছেন, এবং যেভাবে মৈত্রীও যেভাবে সেটাকে দিয়ে ডিল করেছে, পুরো ব্যাপারটার জন্যই এই এই অঙ্কটা একটা খুব মজার ব্যাপার হয়ে যায়, যে ব্যাপারটা এতটা সিরিয়াস, যে একটা গচ্ছিত টাকা এতগুলো অলংকার চুরি গেল, তাই নিয়ে দর্শকের খুব একটা দুর্ভাবনা হয় না। আমার মনে হয় অনেক কিছু বলা হয়েছে, তার মধ্যে কেটে কেটেও গেছে কয়েকবার। এবার একটুখানি আলোচনার দিকে যাওয়া যাক। এর পরের দিন প্রহসন নিয়ে আলোচনা করবো। এর মধ্যে যদি আরো কারোর কিছু বক্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে বা আলোচনা করার থাকে, সেই সময়টা আমি দিচ্ছি। ওকে, তা এবার যদি কারোর কোয়েশ্চেন বা কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে করতে পারেন। আমি শুধু একটু বলছি, খুব ভালো লাগছে দিদি। আর প্রহসন নিয়ে বলছেন, বিশেষ করে মুদ্রা রাক্ষসের যে দিকগুলোকে তুলে ধরছেন, মুদ্রা রাক্ষস না মৃচ্ছকটিক? হ্যাঁ মৃচ্ছকটিকের, হ্যাঁ সেই যে দিকগুলো তুলে ধরছেন খুব ভালো লাগছে। আর এটা যে অনেক মানে হয়তো সেই যুগের পরিপ্রেক্ষিতে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে, কিন্তু নাটকের বিষয়টা তো সেই, আমরাও তো সেই নাটকেরই কুশীলবের মতন। সেই জন্য অনেক কিছু মানে সময়ের সাথে সাথে সমাজ ব্যবস্থার একটা চিত্রও যে মানে উঠে আসছে, সেটা খুব ভালো লাগছে। আশা করছি আরো কিছু আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ওকে, তো আর কেউ কিছু বলতে চান? আর
উম, দীপিকা ম্যাডাম আছেন, কিছু বলবেন? আমাদের বোর্ড অফ ডিরেক্টর ম্যাডাম আছেন, প্রফেসর দীপিকা মজুমদার। বলুন না হ্যাঁ কিরকম লাগছে বলছি। সেটা বলুন অন্তত। হ্যাঁ বলুন। হ্যাঁ, কিরকম লাগছে সেটা অন্তত বলুন। বলছি তো ভীষণ ভালো লাগছে, এবং নাটক তার সঙ্গে আপনি যেটা দেখালেন বিদূষকের রোল আগের বার বলেছেন, আমি আগের বার শুনিনি, বুঝলাম। আর তার সঙ্গে হাসি মজা, হুম হাসি, তার সঙ্গে হাসির ব্যাপার সব মিলিয়ে মিশিয়ে একটা কি বলবো জীবন্ত আলোচনা, ভীষণ ভালো আলোচনা, এবং নাটককে আরো বেশি সুন্দরভাবে আমরা পরে উপভোগ করতে পারবো। এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আর আপনি একটা বেশ ওয়াইড রেঞ্জে আলোচনা করছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই আলোচনা নানাভাবে আমাদের সমৃদ্ধ করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, মনোজ কুমার স্যার কিছু বলতে চান? হ্যাঁ, প্রণাম মহারাজ। এই ম্যাডাম, ভালোই লাগছে, কিন্তু কথা হচ্ছে দুটো গল্পই কিন্তু খুব সিরিয়াস, কি মৃচ্ছকটিক বলুন বা অভিজ্ঞান শকুন্তলেন বলুন। কারণ কি দুজনে দেখুন দুটো নারী চরিত্রে কিন্তু কিছু, সীতা তবু তো শকুন্তলা তবু তো পরবর্তীকালে দুষ্মন্তের সঙ্গে মিলিত হতে পেরেছে, বসন্ত সেনের ক্ষেত্রে সে সুযোগটাও হয়নি, সে জীবনটা ওইভাবেই কেটে গেল। কিন্তু না একটা এটা আপনি ভুল বলছেন, কারণ মৃচ্ছকটিক প্রকরণের শেষে বসন্ত সেরা এবং চারু দত্তের বিবাহ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সেটা ভালো, কারণ যদিও চারু দত্ত বিবাহিত ছিল, আগেই বলেছিলেন, তো যাই হোক। তাতে আর কি কিন্তু করা যাবে, তখন তো নায়কদের অনেকগুলো বউ থাকতোই। আচ্ছা আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে এইরকম যে সিরিয়াস নাটকের মাঝে কিছু কিছু করে একটুখানি রিলিফে যেটা বলছিলেন একটু দরকার হয়, সেটা বয়স্য বা বিদূষক যে কোনো একজন চরিত্রকে ঢোকাতেই হয়, নাহলে একঘেয়েমি লেগে যায় বলে। কিন্তু ঘটনা দুটোই কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। দেখুন শকুন্তলার ব্যাপারটা এমন হলো যে ডিটাচ হয়ে গেল, কিন্তু পরবর্তীকালে আবার মিলিত করবার জন্য মাছের পেট দিয়ে আংটিটা বার করে ওকে দুষ্মন্ত দেখাতে ওর স্মৃতি চলে এলো। আর বসন্ত সেনার ব্যাপারটা এমনই হলো, অনেকেই ছিল, কিন্তু ওর মনটা ছিল চারু দত্তের দিকে, কিন্তু অনেক কষ্ট করে জানার মধ্যে অনেক ঘটনা ঘটে, তবে পরবর্তীকালে যেটা আপনি বলছেন একদম শেষের দিকে কিন্তু খুবই সিরিয়াস দুটো দুটো মহিলার চরিত্র যেটা এখানে আছে, খুবই সিরিয়াস ব্যাপার ছিল। তার মধ্যেও কিছু তো ঘটনা ঘটবে, এবং ছেলে নায়কের সঙ্গেই ঘটনাগুলো ঘটে যায়, বয়স্ক থাকে বা বিদূষক জারি থাকে, কিছু কিছু করে দেয়, সেই হিসেবে উপজীব্য হবেই। কারণ কি নাটকটাকে বড় বাড়িয়ে নিয়ে যেতে গেলে তো দরকার হয়। অবশ্যই ভালো লেগেছে, আপনি ভালোই বলছেন, দুটো গল্প ভালো বোঝা গেল আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যেটা এখানে আমার মনে হলো এই দুটো বিশেষ করে বাছার জন্য, এই যে এই দুটোর ক্ষেত্রে যে ধরনের একটা চিত্র পেলাম আমরা সমাজে, এই জিনিসটা কিন্তু আজকের দিনেও খুব একটা মানে অপ্রাসঙ্গিক নয় হ্যাঁ, এখনো। পাল্টায়নি, খুব একটা পাল্টায়নি। একটা পুলিশ ঘুষ দেয় এখনো, বাড়িতে চোর আসে, তবে এখন চুরির ব্যাপারটা এত মারাত্মক হয়ে গেছে যে জানি না এর সঙ্গে তুলনা করা সম্ভব হবে কিনা। যে তখন শীত কেটে ঢুকে যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে, এবং যাতে বাড়িতে যে লোকেরা আছে তারা না জেগে ওঠে, তাদের না কোনোভাবে আঘাত করতে হয়, এই চিন্তাটা তার মনের মধ্যে আছে। কিন্তু এখন কি করবে, এখন দরজা ভেঙে ভেতরে ঢুকবে, খুন করবে, চলে যাবে জিনিসপত্র। আসলে ম্যাডাম কি ব্যাপার বলুন তো, শীত কাটাতে আগে মাটির বাড়িতে শীত কাটা যেত, এখন তো হ্যাঁ, সিমেন্টের পাকার বাড়ি, এখন শীত কাটার কোনো সুযোগটাই নেই তো। শীত কাটা সম্ভব হ্যাঁ, না। সেই জন্য অন্যভাবে চুরি চামারি এগুলো অন্যভাবে হচ্ছে, অন্য এখন প্রসিডিউর চুরিও করা না, হচ্ছে। সব ডাকাতিই হয়ে যাচ্ছে। ভালো হলো তো, খুবই ইন্টারেস্টিং লাগছে অবশ্যই, কারণ একদম গল্প তো খুবই বিখ্যাত গল্প অবশ্যই, সেই হিসেবে আপনিও খুব সুন্দর করে আস্তে আস্তে ব্যাখ্যা করে দিচ্ছেন। আর যদিও দেখুন সংস্কৃত ব্যাপারটা আমরা সব আপনি যে পড়ে তার মানে করে বুঝিয়ে দিচ্ছেন, এটা তো সবার পক্ষে সুবিধা হচ্ছে, এটা তো দেখতে হবে, এটা তো দরকার। এটা ন্যাচুরালি খুব সংস্কৃত সবাই তো জানবেন না, এটা ধরে নিতেই হবে। এখানে অনেকে আছেন হয়তো সংস্কৃতে, কিন্তু সবাই তো সংস্কৃতের লোক না। তো তাদের কি তাহলে আমরা এখানে দলে আনবো না? তারা আমাদের সঙ্গে মিলতে পারবেন না, এরকম তো না না, হতে পারে অবশ্যই না। এই যে হ্যাঁ, এই যে বলে দিচ্ছেন বলে তো আরো সুবিধা হচ্ছে, বুঝতে আরো সুবিধা হচ্ছে, এবং আপনি তো বই ধরে ধরে লাইন ধরে ধরে বলছেন, এত করে একদম অনেকটা মানে পড়ার মতো হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে আর কি। খুব ভালো, অবশ্যই সুন্দর হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে, রাধারানী ম্যাম কিছু বলতে চান?
না কিছু বলতেন কিন্তু খুব ভালো লাগছে। একটু আগে মনোজ কুমার স্যার বললেন না, আমার মনের কথাগুলোই বললেন দিদি। একটু খুব বলুন না ভালো কিছু, লাগছে। এখনো না তো সময় আছে হাতে, কিছু বলুন। হ্যাঁ, না না খুব ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যায় না যে তখনকার দিনের সমাজের ছবিটা এখন আমরা মিলিয়ে দেখছি যে কোথায় আমরা ছিলাম আগে আর এখন আমাদের কত আপডেট হয়ে গেছে, কিন্তু সব হ্যাঁ, কিছু চুরি সেই ডাকাতি একই গুলো আছে। আপডেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সব মানুষ আপডেট হয়ে গেছে, বাচ্চাগুলো আপডেট, সবকিছুই আপডেট এখন আমরা। এখন একবিংশ শতাব্দী, আর কোন শতাব্দীর সেই গল্প। এখন সবকিছুই আলাদা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আরো কিছু নতুন কিছু আরো শুনবো, এই ধরে ধরে আমাদের স্টুডেন্টের মতন আমরা শুনছি আমাদের ম্যাডামের কাছ থেকে। এটা আমাদের শিক্ষা হচ্ছে, তো আমরা পড়াশুনো করছি এরকম মনে হচ্ছে। আর সেই চাইল্ডহুডে ফিরে গেছি, সেই স্টুডেন্ট লাইফেই হয়তো ফিরে গেছি মনে হচ্ছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তুলসী ম্যাম কিছু বলতে চান? ভালোই লাগছে, এইটুকুই। ম্যাডামকে ধন্যবাদ। সংস্কৃত ভুলতে বসেছিলাম, আপনি মানে মানে করে বলছেন অনেক কিছু, এখন অলম শব্দের ব্যবহার ওই সবগুলো মনে পড়ে যাচ্ছে, নতুন করে ওই যে স্টুডেন্ট হচ্ছে, সেটা ভালো তাহলে লাগছে। আরেকটা উপকার হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। আর গল্পগুলো ভুলে গেছিলাম, পারম্পর্য, সেটাও মনে পড়ছে, খুব ভালো লাগছে, তো হারিয়ে গিয়েছিল। ধন্যবাদ ম্যাডাম এই জন্য। ওকে, তো এখন আমাদের প্রোগ্রামকে শেষ করার জন্য আমি আমাদের মোদকচর একাডেমির প্রেসিডেন্ট শর্মিলা ম্যামকে ডেকে নিচ্ছি। আচ্ছা, আমি 1 মিনিট একটা কথা বলছি। আমি এই অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিশেষ করে আজকে প্রীতিলিকে ধন্যবাদ দিচ্ছি। আমার খুব ভালো লেগেছে। অবশ্যই পৃথিবীকে ধন্যবাদ দেওয়া খুব দরকার। খুব সুন্দর করে করছে, খুব ভালো। থ্যাংক ইউ, আরো ভালো হোক, আরো বড় হোক। থ্যাংক ইউ। ওকে ম্যাডাম, ভীষণ সুন্দর একটা আলোচনা হলো, খুব সুন্দর। একটা জিনিস কিন্তু বলতেই হবে ম্যাডাম, কার্তিকেয় যে চোরেদের দেবতা জানতাম না কিন্তু ম্যাডাম, জানলাম কিন্তু। এটা কিন্তু ব্যাপার, জানতাম না, আমার জানা ছিল না। দেখুন কত নতুন নতুন জিনিস জানছি, ভালো লাগছে কিন্তু। খুব সুন্দর আলোচনা হলো, খুব ভালো আলোচনা। অনেক ধন্যবাদ ম্যাডাম। আজকে আমাদের সঙ্গে যারা আছেন তাদেরও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিনে যে প্রোগ্রাম সেটা সবার কাছে চলে যাবে, লিংক চলে যাবে, এবং আবার আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি কত নতুন জিনিস আবার সামনের দিন শুনতে পাবো।